আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বোরিং হয়ে গেছে নাকি? দীর্ঘ বক্তৃতা হচ্ছে, এই তো আপনাদেরও শুনবো আমরা সে দেখে। কারণ আমাদের প্রস্তাবগুলো আসার পর বা ব্রিফিং আসার পরে আপনাদের বক্তব্যটা নিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের প্রিয় জন্মভূমি কক্সবাজার, সৈকত নগরী কক্সবাজারের গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত এই মতবিনিময় সভার জনাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন, জেলা সেক্রেটারি, পৌরসভার সভাপতি, আমাদের সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই এদেশেরই মানুষ, কক্সবাজারেরই নাগরিক। দেশ সম্পর্কেও আমরা জানি, কক্সবাজারের সামগ্রিক বিষয় আমাদের অজানা নয়। বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ হল জাতির জাগ্রত বিবেক, সমাজের ফরেস্টের ভূমিকা রাখেন। সব মিলে একটি শক্তিশালী জায়গায় আপনাদের অবস্থান। সাংবাদিকদের প্রধান ভূমিকা হচ্ছে জনগণের সামনে সমাজের সঠিক চিত্রটা তুলে ধরা। দেশে এবং দেশের অভ্যন্তরে, দেশের সীমানায়, দেশকে নিয়ে আন্তর্জাতিক বিষয়ে যে সম্পৃক্ততা, সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের অবদান এবং ভূমিকা অনস্বীকার্য। সেই জায়গা থেকে আমরা আমাদের আজকের এই মত বিনিময় সভার আয়োজন করেছি, যার মাধ্যমে দেশবাসী জানবে কক্সবাজারের পরিস্থিতি। এ দেশবাসী জানবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এর মাধ্যমে জনগণ জানবে কক্সবাজারের সম্পদ, সম্ভাবনা, তার সাথে সমস্যা এবং সুপারিশ ও সংকট নিরসনের কি নির্দেশনা থাকতে পারে। রাজনৈতিক দল নেতৃত্ব তাদের ভাবনা পেশ করবে। সমাজের সচেতন অংশ হিসাবে ভাবব যাতে দুটার সমন্বয়ে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো, কক্সবাজারকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমরা এখানে এসেছি বা উপস্থিত হয়েছি যে জন্য, প্রধানত দেশে একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনোত্তর যে প্রত্যাশা, সেই জায়গাটি আজ কোন পর্যায়ে আছে? এক কথায় বলতে গেলে প্রত্যাশা পূরণ হচ্ছে না, হতাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেটা কারো কাম্য ছিল না। এটা আমরা যদি শুরু করি, মূলত প্রত্যাশাটা বেশি ছিল নির্বাচিত সরকারের কাছে। কিন্তু দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যা করে গেছে, বরং তার থেকে উল্টো দিকে এই নির্বাচিত সরকারটি ধাবিত হচ্ছে, যেটা তাদের প্রতিশ্রুতি, পলিটিক্যাল কমিটমেন্ট জাতির, সেটা সম্পূর্ণ পরিপন্থী। এই জায়গাটাই হতাশার বড় জায়গা। কারণ ওনারাই বলেছিলেন অন্তর্বর্তী সরকারের আমলে কেন বিশৃঙ্খলা, নৈরাজ্য, মব ভায়োলেন্স, নানা বিষয়, আইন শৃঙ্খলার কথা বলেছেন। সে সময় বারবার বলেছেন অনির্বাচিত সরকার থাকলে এমনটাই হবে, দেশ সামনে আগাবে। নির্বাচন দাবির যৌক্তিকতা হিসেবে বারবার একথা বলেছে। এই জাতির কাছে আজকে প্রশ্ন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, এই নির্বাচন নিয়ে নানা অভিযোগ আছে, আমাদেরও আছে।
এবং এগুলো নিয়ে কোর্টে মামলা হয়েছে। তো এই প্রেক্ষাপটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওনারা ক্ষমতায় আসলেও তো সরকার গঠন করেছেন, শপথ নিয়েছেন, মন্ত্রী পরিষদ, আবার সব মিলে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, সংসদ অধিবেশন চলছে। তাহলে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমরা দোষার করতে পারছি না যে নির্বাচিত সরকারের কারণে এসব হচ্ছে। তাহলে আপনারা তো একটা নির্বাচনের মাধ্যমে এসেছেন, এখন কেন এগুলো হচ্ছে? এগুলো হওয়ার কথা ছিল না, কেন হচ্ছে? তাহলে জাতি এটা বুঝবে না যে দেশের নির্বাচন হোক বা না হোক, নির্বাচিত সরকার আসুক বা না আসুক, সেখানে কোনো মৌলিক পরিবর্তন আসছে না। কারণ হচ্ছে নির্বাচিত সরকার কার্যত দেশে এখন একটি নির্বাচনের নামে বিগত দিনে যেমন স্বতন্ত্র কায়েম হয়েছিল, এবারও নির্বাচনের নামে সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসে একটি সংসদীয় স্বতন্ত্র কার্যত দেশে রয়েছে। সে কারণে আমরা প্রত্যাশা করি, এটা খুবই দুঃখজনক। সাংবাদিক বন্ধুদের কাছে আরেকটা বিষয় আনতে চাই। আজকে আমরা এই জন্য এসেছি, দেশে একটা জাতীয় বাজেট রয়েছে। সেই বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ 1,844,000 কোটি, তাহলে এখানে আপনারা লক্ষ্য করছেন যে ওরা জাতীয় বাজেট পর্যটন এবং বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের জন্য এই খাতে, সেখানে কক্সবাজারের ইচ্ছা কত এটা আমরা এখনো জানতে পারি না। তো কক্সবাজারের কি জানার অধিকার নেই? কেন আমরা জানতে পারলাম? কক্সবাজার বাংলাদেশের কি সাধারণ অন্যান্য ভূখণ্ডের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটে আমি বলবো, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমি বলবো, ডিপ্লোমেসির ইকোনমির জায়গা থেকে আমি বলবো, কক্সবাজার বাংলাদেশে অতীব গুরুত্বপূর্ণ একটি জেলা। সেই জেলায় একটু মাস্টার প্ল্যান হয়েছে 2013 সালে, আপনারা জানেন, যেটা উদ্যোগ হয়েছে ঢাকায় বসে প্ল্যান হয়েছে। কক্সবাজারের জনগণের, কক্সবাজারের জনপ্রতিনিধি বা কক্সবাজারের সুশীল সমাজ, আপনারা যারা জনগঠনের ভূমিকা রাখেন এবং দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান রাখার সুযোগ আছে, তাদের একটা অপিনিয়ন থাকবে, শেয়ারিং হবে। এগুলো কিছুই হয়। একটা মাস্টার প্ল্যান হয়েছে, সেখানেও বিরাট একটা বাজেট প্রস্তাবনা তারা করেছে 2,30,000 কোটি টাকা। তাহলে এখানে 2,30,000 কোটি টাকার যে মাস্টার প্ল্যানটা শেষ হয়ে গেল, বর্তমান বাজার মূল্যে তো এটা আরও বাড়বে। আবার আপনি এবারে বাজেটে দিয়েছেন 1,000 কোটি টাকা, 1,844,000 কোটি টাকা। তাহলে এখানে এটা জাতীয় বাজেট, কত পার্সেন্ট এখানে কক্সবাজার পাবে? সেটার সাথে মাস্টার প্ল্যানের যে আর্থিক ব্যয়ের ইয়ার ভিত্তিক কত সালে আপনি এটা বাস্তবায়ন করবেন, তার সাথে প্রতি বছরের বরাদ্দের যে পরিমাণটা হওয়ার কথা, এটা এই বাজেটে কোনো সুস্পষ্ট উল্লেখ নাই। হয়তো ওনারা একটা কার্যকরী প্ল্যান মাস্টার প্ল্যান আর কি করবেন মন্ত্রণালয়, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আশাটা করার জন্য যে জায়গাটা আমাদেরকে বারবার হতাশ করে, সে জায়গা হলো সুশাসনের ব্যবস্থা না। সামগ্রিকভাবে বাজেটের 10টি অগ্রাধিকার বলা হয়েছে, কোথাও সুশাসনের ব্যাপারে একটি বাক্য বলা হয়নি। কারণ হচ্ছে ওনারা তো সুশাসন দিবেন না, আগেই বোঝা গেছে। মর্নিং স্কুল কাটে আমরা বুঝে গেছি। তো পার্লামেন্টের প্রথম সেশনে যখন দুর্নীতি দমন কমিশনের একটা বাতিল করা হলো, রহিত করা হলো, তখন স্পষ্ট হয়েছে সুশাসন ওনারা দিবেন না এবং অবাধের সুবিধা দুর্নীতি করার পথ সুগম ওনারা রাখতে চান। কারণ শক্তিশালী সংবিধিবদ্ধ ফোরাম হিসেবে যদি শক্তিশালী একটি দুর্নীতি কমিশন থাকে, তাহলে তো সরকার জবাবদিহিতার আওতায় আসবে, স্বচ্ছতা নিশ্চিত হবে, যিনি হোক তিনি আইনের আওতায় আসবেন। এখন নিয়ে গেছে এই কমিশন সহ মানবাধিকার কমিশন,
গম কমিশন, নির্বাচন, গুরুত্বপূর্ণ সব কমিশন, মৌলিক সংস্কারের জন্য যে অ্যাক্টগুলো হয়েছিল সবগুলো রহিত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। তার মানে কি, আপনি রায় দিবেন, সচিবালয় যে বিরক্ত ক্রিয়া করলো, স্বতন্ত্র সচিবালয়ের যে একটা বাতিল করলো, কেন? বিচারক যদি রায় দিবেন হলে বান্দরবন অথবা সুন্দরবনে নির্বাসিত হবে। আপনি সরকারের বিরুদ্ধে বা রাজনৈতিক নেতা যারা করাপ্টেড তাদের বিরুদ্ধে আপনি রায় দিবেন, তাহলে তো আপনার পদোন্নতি হবে, তাহলে তো আপনার নিয়োগও বাতিল হয়ে যেতে পারে। এগুলো হয়েছে। এই ভয়ে ন্যায় বিচার দেশে প্রতিষ্ঠিত হবে না। তো সুশাসন, ন্যায় বিচারের নিশ্চয়তা যদি কোনো বাজেটে না থাকে, তাহলে সেই বাজেটের আকার যাই হোক না কেন সেটা বাস্তবায়নও হবে না। আবার সেই বাজেট দুর্নীতির কারণে জনগণ এর সুফল ভোগ করতে পারবে না। আপনি দেখেন এই বাজেটে কি আছে, আপনার ঘাটতি বাজেট, মানে আমরা সবসময় বলি হ্যাঁ বাজেট, ঘাটতি বাজেট অনেক উন্নত দেশও আছে, ঘাটতি বাজেট হতে পারে, কিন্তু একটা সহনীয় পর্যায়ে হতে হবে। অতি ঘাটতি বাজেট, এটা বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তি আছে, আমাদের সম্পদের ভিত্তি, রিকভারি, সেই জায়গার মধ্যে কিন্তু দুর্বল একটা অবস্থান তৈরি করে দিয়েছে। সেকেন্ড থিং হচ্ছে এই বাজেট হলো অতি ঋণ নির্ভর। প্রচুর ঋণ দেখানো হয়েছে, সেই ঋণ প্রত্যেকে তারা আনবে, প্রত্যেকে পরিশোধ করবে। এমন বিষয় হচ্ছে এই বাজেটে, যেটা কালকে পাশ করতে যাচ্ছে, এই জন্য আজকে কথাগুলো আমি বলা হয়েছি। এই বাজেটে আপনার যে ঘাটতি বাজেট, ঋণ নির্ভর বাজেট আমরা বলতেছি, ঋণের মধ্যে একটা সুদ পরিশোধেরও বাজেট আছে। তার মানে আগের যে সরকারি ঋণ নেওয়া হয়েছে প্রতি বছর কিন্তু সুদ কিস্তি আকারে পরিশোধ করা, বিদেশি ঋণ বিশেষ করে, এটা বিশাল একটা অঙ্ক। মেগা প্রজেক্ট করবে যেগুলো মেগা দুর্নীতি হয়েছে, সেই জায়গায় যদি আপনি ওই যে আপনার সুদ পরিশোধের জন্য আবার ঋণ করা, আবার সেই ঋণের উপর সুদ আসবে, সেটা তার মানে কাবলিওয়ালার কর্জের মতো, যেটা আসল কোনো দিন সুদ হবে না, খালি ঋণই আপনি পরিশোধ করবেন। এর পরিণতিটা আসলে কি হচ্ছে, বাংলাদেশে আজকে যিনি নবজাতক তার ঘাড়ে 1,20,000 টাকা হলো ঋণ। আমার নিষ্পাপ শিশুটি যে আজকে দুনিয়াতে আসলো, তাকেও রাষ্ট্র জাতীয় ঋণের বোঝা চাপিয়ে দিল, মাথা পিছু 1,20,000 টাকা। তাহলে এই জাতীয় ঋণ যে বাড়ছে, এটা বাজেটের ক্ষেত্রে একটা বিরাট ধরনের দৈন্যতা ছাড়া আর কিছু না। কর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজেট কীভাবে হয় জানেন, যখন ব্যয়টা ঠিক হয়ে একটা অ্যামাউন্ট হয়, সেই টাকাটার জন্য ইনকামের জায়গা তৈরি করা হয়। ইনকামের জায়গা তৈরি করে দেখা যাচ্ছে যে কভার করা যাচ্ছে, টোটাল ফিগার মিলান যায়, তখন পুরা টাকাটাই দিয়ে দেওয়া হলো এনবিআর, যে তোমরা কর আহরণ করো। এখন এনবিআর যে কর আহরণের পদ্ধতিটা দেওয়া হয়েছে, সেখানে দেখা যায় যে টার্গেটটা দেওয়া হয়েছে, সেখানে দেখা যায় অতীতের রেকর্ডে কখনো এনবিআর 4 লক্ষ যেতে পারে না। তাহলে এবার 6,90,000 কোটিতে টার্গেট দেওয়া হলো। কোন আলাদিনের চেরাগ আপনার কাছে আছে, হঠাৎ করে আপনি এটা ডাবল করে ফেলছেন। আসলে ওই যে মিলাতে পারে, আপনারা একটু ভালো করে দেখেন, এটা অনেকেই বলেছে, আমি আজকে বলতে চাই, বাজেটে কিন্তু যোগ বিয়োগ ঠিক নেই। এখন আমি যদি বলি এই পর্যায়ের মানুষগুলো, উচ্চশিক্ষিত মানুষগুলি, হতে পারে আমার মতো কেউ কেউ হয়তো গণিত